মেয়েটা একবার তাকালো শুধু রূপার দিকে, কিন্তু উত্তর এলো পিচ্ছিটার মায়ের থেকে। বলল, কি হয়েছে? কথাটা শুনতেই পিচ্ছির কান্নার মাত্রাটা বৃদ্ধি পেল যেন। তা দেখে সামান্য হাসল রূপা। নিজের ব্যাগ থেকে দুটো পালস চকলেট বের করে পিচ্ছিটার হাত টেনে কাছে টেনে আনলো। চকলেট দুটো সামনে ধরে বলে উঠল, ইস, কান্না করে কি অবস্থা করেছো। এই নাও চকলেট। মুহূর্তেই বাচ্চাটার কান্না থেমে গেল যেন। রূপার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে চকলেট দুটো হাতে নিল। তা দেখে হাসল রূপা। পিচ্ছিটার কান্না থেমে যাওয়ায় স্বস্তিও পেল। পিচ্ছিটা খুশি হয়ে একটা তার মায়ের দিকে বাড়িয়ে দিল খুলে দেবার জন্য। খুলে দিতেই তা মুখে পুরে নিল মেয়েটা। রূপা জিজ্ঞেস করে উঠল, নাম কি তোমার? হুম। কপাল কুঁচকে ফেলল রূপা। ঠিক বুঝতে পারল না নামটা। আবারও জিজ্ঞেস করলেই একইভাবে বলে উঠল মেয়েটা। জিজ্ঞাসু দৃষ্টিতে পিচ্ছিটার মায়ের দিকে তাকালো রূপা। তা দেখে পিচ্ছিটার মা বলে উঠল। বাহ, অনেক সুন্দর নাম তো। দেখতেও একদম পুতুল। হাসলো রূপা। তাকালো আফরার দিকে। একটা চকলেট খাওয়া শেষ করে অপরটা ধরেছে। তার মা বারণ করলেও শুনছে না। রূপা জিজ্ঞেস করলো, আপনার সাথে কেউ আসেনি আপু? কি সমস্যা হয়েছে? চুপ হয়ে গেল রূপা। তাকালো তাসফির দিকে। এই সময়গুলো তো সে নিজেও পার করে এসেছে। উপলব্ধি করেছে প্রতিটি ক্ষণ। নিজের সেই সমস্যাগুলোর কথা বলতে লাগলো। কিছু হবে না বলে সাহস দেবার চেষ্টা করলো। এর মাঝে পিচ্ছিটা রূপার কাছে এগিয়ে এসে বলে উঠল। ধমকে উঠল আফরার মা। এত চকলেট খাওয়া ঠিক না সেটাও বলল। তাকে শান্ত করলো রূপা। সব দেখে তাসফি রূপাকে জিজ্ঞেস করলো, আর চকলেট নেই? হুম। মাথা নাড়ালো রূপা। বোঝানো নেই তো। ওই চকলেটগুলো তাসফিই তার ব্যাগে রেখে দিয়েছিল। হঠাৎ গা গুলিয়ে আসলেই তা মুখে পুরে ববির হাত থেকে বাঁচার জন্য। অনেকগুলোই চকলেট ছিল। সবগুলো খাওয়ার পর এই দুটো ব্যাগেই ছিল। রূপাকে সাবধানে থাকতে বলে উঠে গেল তাসফি। রূপা ও পিচ্ছিটার জন্য কিছু চকলেট আনতো। রূপা ও পিচ্ছিটার জন্য কিছু চকলেট আনতে তাসফি যেতেই আফরা ও তার মায়ের সাথে মেতে উঠল রূপা। এতক্ষণে পিচ্ছিটাও বেশ মিলে গেল রূপার সাথে। খুব বেশি সময় না নিয়েই ফিরে এলো তাসফি। পিচ্ছিটার হাতে চকলেটগুলো ধরিয়ে দিতেই খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মা বারণ করলেও শুনল না তাসফি। বাকি টক ঝালের চকলেটগুলো ঢুকিয়ে দিল রূপার ব্যাগে। খানিকটা সময় পরে আল্ট্রাসোনোগ্রাফিতে ডাক পড়লো আফরার মায়ের। পিচ্ছিটাকে তাদের কাছে রেখেই যেতে বলল রূপা। তার পরের সিরিয়ালেই ছিল রূপা। টেস্ট করার পর একসাথেই রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলো আবারও। ততক্ষণে পিচ্ছিটা পুরোই রূপার পাগল প্রায় হয়ে উঠল। তার সাথেই শান্ত হয়ে সময় কাটাতে লাগলো। রূপাও মাতৃত্বের স্বাদ অনুভব করতে লাগলো পিচ্ছিটার প্রতি। অদ্ভুত এক টান অনুভব করলো। টেস্ট রিপোর্টগুলো হাতে পেতেই ডাক্তারকে দেখাতে এলো তারা। ভেতরে রোগী থাকায় সামান্য ওয়েট করতে হলো তাসফি রূপাকে। তবে সাদিকের কলিগ ও রূপার রেগুলার চেক আপ করায় ঝামেলা পোহাতে হলো না। এতক্ষণে আফরার মা অন্য ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসেছে। একটু সমস্যা আছে বলে আরো সামান্য কথা বলে বিদায় নিয়ে চলে আসতে নিল। কিন্তু বাদ সাধলো আফরা। রূপার সাথেই থাকবে বলে জেদ করতে লাগলো। তাকে নানান কিছু বুঝিয়ে তার মা বেরিয়ে গেল। এতে রূপার মনটা যেন কিঞ্চিত পরিমাণ খারাপ হলো। তাসফির দিকে তাকিয়ে বলে উঠল, পিচিটা কিন্তু অনেক কিউট ছিল, তাই না তাসফি? হুম, তা তো ছিলই। আর আর ওর মতো একটা কিউট বাচ্চা কিছুদিন পর আমাদের কোলে আসবে। আমাদের মা বাবা বলে রাখবে। ইস, কবে আসবে বলেন তো? আমার তো ভেবেই এক অদ্ভুত প্রশান্তি হচ্ছে। বাকিদের মতো আমরাও মা বাবা হব তাসফি। সামান্য হাসলো তাসফি। রূপার গালে এক হাত রেখে বলল, এই তো, খুব জলদি রূপো। হাসি ফুটে উঠল রূপার ঠোঁটে। এক হাতে চেপে ধরলো তাসফির হাত। দেখলেন তো, আমি বলেছিলাম না রিপোর্টগুলো একদম নর্মাল আসবে। এবার তো নিয়ে যাবেন আমায়? আপনি কিন্তু কথা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা যখন দিয়েছি তখন তো রাখতেই হবে। তাসফির বলা কথায় প্রচন্ড খুশি হলো রূপা। এক হাত জড়িয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হ্যাঁ, আজকে রিপোর্টগুলো নর্মাল এসেছে রূপার। ডক্টর বলেছে আর কোনো কমপ্লিকেশন নেই তার।
দীর্ঘ 8 মাস স্বাভাবিক হয়েছে রূপা। দীর্ঘ 8 মাস স্বাভাবিক হয়েছে রূপা। তার প্রেগনেন্সিতে কোনো রকম সমস্যা নেই। কথাগুলো শোনার পরই স্বস্তি পেয়েছে তাসফি। মুখ থেকে যেন বড়সড় একটা পাথর সরে গেছে। প্রায় সন্ধ্যা রাত, এই সময়টাই রূপাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো তাসফি। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রিক্সার জন্য। রূপাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রেখে রিক্সাওয়ালা মামার সাথে কথা বলছে তাসফি। পাশেই প্রায় 2 হাত দূরত্ব বজায় রেখেই তাসফিকে দেখে চলেছে রূপা। ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় তাসফিকে দেখে আবারও যেন প্রেমে পড়ে গেল রূপা। হ্যাঁ, এই মানুষটার প্রেমে বারংবার পড়তে রাজি সে, বারংবার নতুন ভাবে ভালোবাসতে রাজি। হঠাৎ রূপার মনে হলো তাকে কেউ ডাকছে, তবে তাসফি ছাড়া এখানে তাকে ডাকার মতো কাউকে পেল না। কিন্তু তাসফি তার কাজে ব্যস্ত। ভাবনাটা মাথা থেকে ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতেই আবারও অনুভূতি হলো তাকে ডাকছে কেউ। আশেপাশে নজর বোলাতেই দেখতে পেল হসপিটালের সেই পিচ্ছিটা। তাকে দেখে ঠোঁটে হাসি ফুটিয়ে হাত নেড়ে উঠতেই আচমকা এক কাজ করে বসলো পিচ্ছিটা। মায়ের ধরে রাখা হাতটা এক ঝটকায় ছাড়িয়ে ছুটে আসতে লাগলো রাস্তার অপর পাশ থেকে রূপার কাছে। মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেল রূপা। মুখের হাসিটা বিলীন হয়ে হতভম্বের ন্যায় সেখানেই দাঁড়িয়ে রইল। সেকেন্ডের গতিতেই মুখ ফুটে উচ্চারণ করলো। তাসফি, ওকে বাঁচাও। তারপর আর নিজেও দাঁড়াতে পারল না। অদৃশ্য এর শক্তি যেন টেনে নিয়ে গেল রূপাকে। ছুটে গেল রাস্তার মাঝে। পিচ্ছিটাকে টেনে সরালেও নিজে আর ভারী শরীর নিয়ে সরে আসতে পারল না। একটা মিনি ট্র্যাকের ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল অদূরে। থেমে গেল ট্র্যাকটা। মুহূর্তেই হইচই পড়ে গেল চারিদিকে। এদিকে স্তব্ধের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফি। স্থির হয়ে গেল তার সবকিছু। ঠিক কি ঘটে গেল তা বুঝতেই যেন কয়েক সেকেন্ডের মতো সময় লেগে গেল। রূপার রক্তাক্ত চেহারা চোখে ভেসে উঠতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল। পাগলের মতো ছুটে গেল রূপার কাছে। দুহাতে রক্তাক্ত মাখা মুখে হাত রেখে বিলাপ করতে লাগলো। রূপু, এই রূপু, তাকাও আমার দিকে। দেখো, আমি তাসফি। কিছু হবে না তোমার, কিচ্ছু না। পিট পিট চোখে তাকালো রূপা। তাসফির দিকে তাকিয়ে আধো গলায় অস্পষ্ট সুরে বলার চেষ্টা করলো। তাসফি, আমাদের সন্তানকে বাঁচাও। কিছু হতে দিও না ওর, কিছু হবে না ওর, তুমি আছো তো। ব্যাস, সেখানেই স্থির হয়ে গেল তাসফি। মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। শুধু নিষ্পলক তাকিয়ে রইল রূপার পানে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে তাসফি। ছটফট করে চলেছে সমানে। তার সাথে দাঁড়িয়ে আছে তাসফির মা বাবা। তাদের দুজনের চোখেই ভরে আছে অশ্রু কণায়। রূপাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই। এতক্ষণেও কেন কেউ বের হচ্ছে না, কোনো আপডেট দিচ্ছে না, সেটা ভেবেই সবাই অস্থির প্রায়। মনে মনে শুধু একটাই প্রশ্ন চলছে, রূপা ঠিক আছে তো? আরো খানিকটা সময় পর খট করে দরজা খুলে গেল অপারেশন থিয়েটারের। চমকে উঠল তাসফি। তাকিয়ে রইল দরজার দিকে। বেরিয়ে এলো নার্স। তারপরে একটু সময় নিয়ে সাদিক সহ আরো একজন ডাক্তার বেরিয়ে এলো। তাকে দেখেই দুর্বল কণ্ঠে তাসফি ডেকে উঠল। সাদিক। তাকালো সাদিক। প্রাণপ্রিয় বন্ধুকে ঠিক কি বলবে বুঝতে পারল না। তবুও মনকে শক্ত করে পালন করলো ডাক্তারি ডিউটি। বলল, সাদিক, বাঁচাতে পারিস নি, তাই তো? মাথা ঝাঁকালো সাদিক। তার উত্তরটা বুঝে গেল তাসফি। আবারও একই ভঙ্গিতে বলে উঠল। বাকিটা আর শোনার অপেক্ষায় থাকতে পারল না তাসফি। চোখের সামনে ঝাপসা হতে হতে ঘোর অন্ধকার নেমে এলো। মুখ ফুটে শুধু উচ্চারণ করলো। ধরফর করে শোয়া থেকে উঠে বসলো তাসফি। জোরে জোরে শ্বাস টেনে নিতে লাগলো। পুরো শরীর ঘামে ভিজে গেছে তার। ছটফট করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো তাসফি। রুমের লাইট জ্বালিয়ে হাঁটতে লাগলো। সেই ঘটনার 4.5 মাস পেরিয়েছে, কিন্তু বিগত 1 সপ্তাহ ধরে এই স্বপ্নটা তাকে তাড়া করে বেড়াচ্ছে।
ঘুমোতে দিচ্ছে না রাতে, দেখতে চাইছে না তাসফি, কিন্তু চাইলেও পিছু ছাড়াতে পারছে না যেন। এই মুহূর্তেই রূপাকে খুব কাছ থেকে দেখার তৃষ্ণাটা যেন দ্বিগুণ হয়ে উঠল। জানে তাসফি যা চাইলেও সম্ভব নয়, কিন্তু না পারল না যেন। তাসফি কোনো এক অদৃশ্য শক্তি টানতে লাগলো তাকে রূপাকে খুব কাছ থেকে দেখার আকাঙ্ক্ষাতে। ঘড়িতে সময় দেখে নিল তাসফি, ভোর রাত এখন। চারিদিক থেকে আজানের প্রতিধ্বনি ভেসে আসবে এখনই। ফজরের নামাজ আদায় করেই হাঁটতে হাঁটতে বেরিয়ে যেতে পারবে সে। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল আজকে একবার হলেও ভার্সিটিতে যেতে হবে তাসফির। ঠিক এই জায়গাটাই যেন ফেঁসে গেল, কিন্তু হাল ছেড়ে দিল না তাসফি। 11টার মাঝেই ভার্সিটির সমস্ত কাজ শেষ করে ফেলল। সেখান থেকে আর বাড়ি মুখো হলো না। বাড়িতে বাবা মা না থাকায় প্রশ্নবিদ্ধতেও পড়তে হলো না তাসফিকে। 12টার বাসেই টিকিট কেটে উঠে পড়ল। গোধূলি মাখা বিকেল পেরিয়ে সন্ধ্যা এখন। পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে মিনিট দুয়েক আগে। চারিদিক থেকে ভেসে আসছে মাগরিবের আজানের প্রতিধ্বনি। ছোট বড় বয়স্ক অনেকেই পাঞ্জাবি ও মাথায় টুপি পরে বেশ তারাই ছুটে চলেছে মসজিদে। গ্রামের রাস্তা বেয়ে দিনমজুররাও নিজেদের গৃহে ফিরছে। শুধু তারা নেই তাসফির। গ্রামের পিচ ঢালা ছোট রাস্তার সামান্য দূরে মাঝারি আকৃতির গাছের নিচে দাঁড়িয়ে আছে তাসফি। তাকিয়ে আছে অদূরে পরপর তিনটে সারি করা কবরের দিকে। তার ছোট মামা মামির কবরের পাশেই গড়ে উঠেছে ছোট আরেকটা কবর, একদমই নতুন, মাত্র 4.5 মাস আগের। তাতেই যেন বাঁশের বেড়ার অর্ধেকটা লতাপাতায় ঘিরে ধরেছে। ঠিক এটাই যেন সহ্য করতে পারছে না তাসফি। পাবেই বা কিভাবে? ওখানটাই যেন তার কাছের কেউ, তার অস্তিত্বের একাংশ জুড়ে থাকা কেউ সেখানেই রয়েছে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফি। বিগত দিনগুলোর কথা ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠল। পর মুহূর্তেই নিজেকে সামলেও নিল। আজানের প্রতিধ্বনি গভীরভাবে কানে প্রবেশ করতেই বরাবর করে বলে উঠল, বিড়বিড় করে বলে উঠল, কেন এসেছি আমি এখানে? এই স্বার্থপর মানুষগুলোর কাছে তো দেখতে চাইনি তাদের। হ্যাঁ, এখানে আসতে চাইনি তাসফি, আর না এই 4.5 মাসে কখনো এসেছে এখানে। কিন্তু আজকে হঠাৎ কেন এলো, কিসের টানেই বা এলো, সেটাই বুঝতে পারছে না তাসফি। আর দাঁড়াতে চাইলো না এখানে তাসফি। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল 3-4 জন বয়স্ক লোক পাঞ্জাবি ও মাথায় টুপি পরে মসজিদের দিকে যাচ্ছে। তাদের দেখেই মনে পড়লো নামাজ পড়তে হবে, মোনাজাতে দুহাত তুলে দোয়া করতে হবে কারোর জন্য। আর সেখানে দাঁড়ালো না তাসফি। পাকা রাস্তায় উঠে হাঁটতে লাগলো মসজিদের দিকে। নামাজ শেষে মসজিদ থেকে বেরোতেই পরিচিত কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল তাসফির। তাকে দেখেই বাড়ির সবার কথা জিজ্ঞেস করলো, নানান কথা বলতে লাগলো। থাকার কথা বলতেই সোজা বারণ করে দিল। তাসফির মনের অবস্থা কিছুটা আন্দাজ করে নিল। আর কথা বাড়াতে চাইল না তাসফি, আর না কথা বলার মতো অবস্থায় রইল। সবার থেকে বিদায় নিয়ে আবারও গ্রামের পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলো। নিশুতি রাত, নিস্তব্ধ নয়, চাঁদের আলোয় আলোকিত হওয়া কোলাহলপূর্ণ শহর। চেনা শহরের অতি পরিচিত রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে তাসফি। জানে তার গন্তব্যের ঠিকানা, তবুও বাস থেকে নামার পর গত 1.5 ঘন্টা সময় নিয়ে হেঁটে চলেছে রাস্তার পাশ বেয়ে। ঢাকা থেকে সরাসরি গ্রামেই গিয়েছিল তাসফি, কিন্তু কেন গিয়েছিল তার কারণ জানা নেই। বগুড়াও আসতে চায়নি তাসফি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে এনেছে এখানে, চেনা শহরের কাছের মানুষের কাছে। সরু পাকা রাস্তায় সোজা আরো সামান্য হেঁটে 4 তলা বাড়ির সামনে থেমে গেল তাসফি। মাথা উঁচিয়ে তাকালো পুরো বাড়িটায়। তার মামাদের বাড়ি, যেখানে শৈশবের কিছুটা কাটিয়ে রয়েছে কাছের কিছু মানুষ। প্রায় 1.5 মাস পর এসেছে তাসফি, কিন্তু ভেতরে যাবার সাহসটা যেন যাচ্ছে না। ঘড়ির কাঁটা 10-এর ঘর পেরিয়ে 10:30টার ঘরে। এটাকেই কারণ হিসেবে ভেবে নিল। ভেবেই সামান্য হাসলো তাসফি মনে মনে। মামার বাড়িতে যেতে বলছি কারণ লাগে?
বলতেই যেন ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। এবার বিড়বিড় করে বলে উঠল, শুধু মামা বাড়ি নয়, শ্বশুর বাড়ি। এত রাতে শ্বশুর বাড়ি যাওয়াটা তো ঠিক নয়। সামান্যতম লজ্জাটুকু কর তাসফি। বাসার পাশেই একাংশ নিচু ফাঁকা জায়গায় ছোট করে জায়গা দখল করার মতো দেওয়ালে বসে পড়ল তাসফি। পা ঝুলিয়ে অদূরে তাকিয়ে রইল চাঁদের আবছায়া আলোতে। এক সময় চোখ দুটো বন্ধ করে নিল। নিজ মনে ভাবতে লাগলো নানান কিছু। ঠিক কতটা মুহূর্ত, কতটা সময় কেটে গেল জানা নেই তাসফির। তবে হঠাৎই কারোর অস্তিত্ব অনুভব করলো। নীরবে তার পেছন থেকে নিশ্চুপে বসে পড়ল তার পাশে, তার মতোই পা ঝুলিয়ে। তাসফি জানে কে সে, কেই বা তার পাশে এভাবে অধিকার নিয়ে বসতে পারে, কেই বা তার পাশে এভাবে অধিকার নিয়ে বসতে পারে। ভেবেই চোখ মেলল তাসফি, তবে পাশে তাকালো, বলে উঠল। আলতো স্বরে ডেকে উঠতেই হাসি ফুটে উঠল তাসফির ঠোঁটে। সেই ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো অপর পাশের জবাব আসতেই। ইস, ধরা খেয়ে গেলাম। কিভাবে বুঝেছেন আমি এসেছি? রূপু, এভাবেই। সবসময় কিভাবে বোঝেন আপনি? আমি তো নিশ্চুপে নীরবে এসেছি, তাহলে এভাবে কিভাবে? সামান্য হাসলো তাসফি, তবে সেই হাসির শব্দ হলো না যেন। হালকা মাথা ঘুরিয়ে তাকালো তার পাশে বসা মেয়েটার দিকে। এই মেয়েটা যেন তাসফিকে একটু বেশিই টানে, এই মেয়েটা যেন তাসফিকে একটু বেশিই টানে, সেই সাথে বাধ্য করে তাকেও কাছে টেনে নিতে, বুকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখতে। ঠোঁটের হাসিটা বজায় রেখেই রূপাকে বলে উঠল, তুমি এসেছিলেই তো আমার জীবনে, নীরবে, খুব গোপনে। নীরবে আপনার মাঝে বিচরণ করতে গিয়েও তো নিজের স্থায়িত্ব গড়ে তুলতে পারলাম না। মুহূর্তেই তাসফির ঠোঁটের হাসিটা বিলীন হয়ে গেল। গম্ভীর হয়ে উঠল মুখখানা। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে রূপা আবারও বলল, আপনার মুখে কখনো ভালোবাসি শব্দটা শুনতে পেলাম না। রূপু, আমি ভালোবাসি, আপনাকে ভালোবাসি তাসফি। তাসফিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল রূপা। নিষ্পলক তাকিয়ে রইল তাসফি। কিছু একটা আছে এই মেয়েটার মাঝে, যা আজও তাসফি ধরতে পারেনি, শুধুই উপলব্ধি করতে পারে। অতিরিক্তের চেয়েও অতিরিক্তটাকে টানে এই মেয়েটা, খুব করে কাছে টানে, যা চাইলেও দূরে ঠেলার সাধ্য নেই তার। আর সেই টানেই এখানে ছুটে এসেছে তাসফি। এবারেও তাসফিকে কিছু বলার সুযোগ দিল না রূপা। তাকে জিজ্ঞেস করে উঠল, হঠাৎ কেন এলেন এখানে? তোমার টানে। নিদারুণ জবাব দিল তাসফি। তাকিয়ে রইল রূপার পানে। রূপাও খুব একটা সময় নিল না, সহসাই জবাব দিল, আমার টানে আসার কথা ছিল বুঝি? হুম, একদমই না। আমাকে নিয়ে তো আপনার কখনো টান ছিল না। কখনো ছিল না। উহুম, কয়েক মাসে তো আমার কথা মনেও পড়েনি। আমার টানে এখানেও এলেন না, তাহলে আজকে হঠাৎ? জানেন না নাকি বলতে চাইছেন না? সামান্য হাসলো তাসফি। প্রশস্ত হলো ঠোঁটের হাসি। রূপার দিকে তাকিয়ে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? পুরো আপনিটাকেই হয়তো ফিরিয়ে দিচ্ছি। সহ্য করতে পারছি না রূপু, তোমরা দূরত্বটা মেনে নিতে পারছি। আমিও পারছি না তাসফি, আপনার হয়েও আপনার থেকে দূরত্ব বজায় রাখতে পারছি না আমি। দূরে বিশাল আকাশের মতোই তোমাকে ভালোবাসি রূপু, সীমাহীন ভালোবাসি, যার কোনো কিনারা নেই, নেই কোনো সীমাবদ্ধ। চুপ হয়ে গেল তাসফি। মুহূর্তেই বেড়ে গেল শ্বাস প্রশ্বাসের আনাগোনা। এদিক ওদিক তাকিয়েও আর দেখতে পেল না সেই কাঙ্ক্ষিত মুখটা, আর না শোনাতে পারল তার কথাগুলো। হ্যাঁ, নেই রূপা, আর না এসেছিল তাসফির কাছে। যা ছিল তার সবটাই কল্পনা মাত্র, নয়তো তার ভ্রম। কিন্তু মানতে চাইল না তাসফি, আর না মানতে পারল। বিড়বিড় করে বলে উঠল, এইভাবে আমাকে ধোকা দিতে পারো না রূপু, বেইমানি করতে পারো না আমার সাথে, আমাকে ভালোবাসা শিখিয়ে দূরে ঠেলতে পারো না নিজেকে। বলেই পাশের দেওয়ালে বার দুয়েক হাত বাড়ি দিল। ব্যথা পেলেও যেন তা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলো না। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্থির করলো তাসফি। উঠে দাঁড়ালো সেখান থেকে। আজকে নতুন নয় রূপাকে নিয়ে তার কল্পনা। গত 1.5 মাসে ঠিক একইভাবে রূপাকে কল্পনা করে আসছে তাসফি। কল্পনা করছে না,
এভাবেই ভাবে চলে আসছে তার কল্পনায়, তাসফিকে জ্বালাতে নিদারুণভাবে পোড়াতে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল তাসফি, বলে উঠল, থাকতে চেয়েছিলাম তোমার কল্পকথায়, স্থায়িত্ব করে নিলে আমার কল্পনায়। থামল তাসফি, সময় নিয়ে সেকেন্ডের মতো সামান্য ক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলো, পারবো না রূপম, বাস্তবহীন কল্পনায় তোমাকে রাখতে পারবো না আমি। প্লিজ আবারও ফিরে আসো, আমাদের অসমাপ্ত গল্পের সূচনা করো। বাস্তবতার চাইতে মানুষ তো কল্পনাতেই সুখী হয় তাসফি। চিরচেনা সেই কণ্ঠস্বর কর্ণপাত হতেই চোখ মেলে তাকালো তাসফি। হ্যাঁ, তার পাশে রূপাই দাঁড়িয়েছিল। হ্যাঁ, তার পাশে রূপাই দাঁড়িয়ে আছে। বাস্তবতাই নয়, শুধুই তাসফির কল্পনা মাত্র। তাসফি বলে উঠল, কিন্তু আমার তো তুমি বাস্তবতায় চাই রূপ, একটুখানি ভালোবাসে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা পোড়ায়। হাসালো রূপা, খিলখিল করে হেসে উঠল, বলল, ভালোবাসা শব্দটা আপনার মুখে অদ্ভুত শোনায় তাসফি, বড্ড হাসি পায় আমার। একটু থামলো রূপা, সেকেন্ডের মতো সময় নিয়ে বলে উঠল, আকাশের ওই বিশাল চাঁদটা যেমন আমাদের ছোঁয়া কাম্য নয়, তেমনি সব চাওয়া পাওয়ার নয় তাসফি। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল তাসফি, উড়িয়ে দিল আকাশ পানে। বিশাল আকাশের দিকে তাকাতেই বলে উঠল, এসেছিলে আমার জীবনে নীরবে, খুব গোপনে, একাকে আমার হয়ে নীরবে ভালোবাসে, একাকে আমার হয়ে নীরবে ভালোবেসে। তুমি কি রবে?